সিঙ্গাপুর থেকে লাশ হয়ে দেশে ফিরলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর আগুনে আটকে পড়াদের কাণ্ডারি স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ফেনীতে আগুন সন্ত্রাসের শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি লাইফ সাপোর্টে। চলছে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া। পুলিশের কাছে আগেই করেন বারবার হয়রানির অভিযোগ। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। মশায় অতিষ্ঠ রাজধানীবাসী। বর্ষা মৌসুমে ডেঙ্গু চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোকবল সংকট সহ নানা সমস্যার দোহাই সিটি কর্পোরেশনের। এবং বাংলা নববর্ষ সামনে রেখে জমজমাট রাজধানীর বুটিক্স হাউসগুলো। বৈশাখী মেলার অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত কারিগররা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে ফায়ারম্যান সোহেল রানার লাশ। বনানীর এফার টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়াদের কাণ্ডারি হয়েছিলেন তিনি। এবার নিজেই হারিয়ে গেলেন এই পৃথিবী থেকে। তার মৃত্যুতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বলছি এক ফায়ারম্যানের কথা, যিনি শুধু একজন যোদ্ধাই নন, বীরও বটে। আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন বনানীর এফার টাওয়ারে তখনও আটকে পড়াদের চিৎকার আর আর্তনাদ। সেনা বিমান নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টা। তবু ভবনটির অবকাঠামোগত জটিলতা আর আগুনের তীব্রতার কাছে যেন অসহায় উদ্ধারকর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে আনা হয় অত্যাধুনিক যন্ত্র, ল্যাডার। কয়েক ঘন্টার চেষ্টায় একে একে উদ্ধার হন বেশ কয়েকটি অসহায় প্রাণ। তবে উদ্ধারের এক পর্যায়ে ল্যাডারে সবাইকে তুলে দিয়ে নিজেই দাঁড়ানোর জায়গা পাননি আগুন যোদ্ধা সোহেল রানা। নিজের জীবনকে তুচ্ছ মনে করে ভেজা হাতে টিটিএল এর সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করতেই এক মুহূর্তের অসতর্কতা। দ্বিতীয়বার যখন সে উঠছে তখন ওই কেসে আবার লোকজন উঠছে। তখন এই কেসের যে লোড বিয়ারিং ক্যাপাসিটি সেটা হয়তো ওভার হয়ে গেছে। ওভার হয়ে যাওয়ার পরে সোহেল রানা চিন্তা করছে যে আমি প্রশিক্ষিত ফায়ার ফাইটার, তা আমি লেডার বেয়ে নিচে নেমে যাই, সাধারণ পাবলিকগুলো বেঁচে যাক। প্রতিমধ্যে নামার সময় তার পাটা আটকে যায়। আটকে গেলে পাটা ভেঙে যায় এবং কোমরে বেল্ট ছিল, এই বেল্টটা তার এই পেটের এখানে লেগে নাটটা ছিদ্র হয়ে গেছে। এরপর হাসপাতালের বিছানায় 10 দিনের প্রাণপণ যুদ্ধ। জীবন মরণের সন্ধিক্ষণে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। আগুন যুদ্ধে অনেকগুলো অসহায় প্রাণ বাঁচিয়ে জিতে গেলেও ফায়ারম্যান সোহেল রানা হার মানলেন নিজের জীবনের কাছেই। আমরা ওকে সবসময় মূল্যায়ন করতাম, সোহেল একজন দক্ষ এবং সাহসী ফায়ার ফাইটার। যে কোনো রেস্কিউ, যে কোনো ফায়ার ফাইটিং, হ্যাঁ, আমরা সোহেলকে নিয়ে একটা ভরসা করতাম যে না, সোহেল আমাদের সাথে আছে, ও একটা কাজ করতে পারবে। আমি কইছি বাবা ঘর বাঁধতো নে, বাবা তুমি ঘর বাঁধতো নে, বাবা বাবা আরে টোনা তো ভালো। কিশোরগঞ্জের ইটনার কৃষক পরিবারের সন্তান সোহেল 2015 সালে যোগ দেন ফায়ার সার্ভিসে। ভাই বোনের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখের দিকেও তাকাননি কোনোদিন। 4 ভাই বোনের মধ্যে সবার বড় সোহেলের উপার্জনে চলতো পুরো সংসার, মৃত্যু ছোটদের লেখাপড়ার খরচ। আমাদের পরিবারটা ওনার উপরে সবচেয়ে ডিপেন্ড করতো। একমাত্র সম্বল আমার ভাই ছিল। আমার লেগে আগলা ওয়াল টুল কিনে আছে, একটা আগলা দেখ দিতে করো, যেটা আছে আমার করে আগলা আছে। মৃত্যু কেড়ে নিলেও সোহেল রানারা মৃত্যুঞ্জয়। সোহেলের আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকুক কল্যাণকামী মানুষের হৃদয়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, কুমিল্লায় ইপিজেড এর আর.এন টেক্সটাইল ফ্যাক্টরিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সেখানকার সবশেষ খবর জানতে টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী বাহার রায়হানের সঙ্গে। বাহার, লিমিটেড নামক একটি সুতার কয়েলে রাত 9:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রথমে 3টি, পরে 10টি ইউনিট কাজ করছে রাত 1টা পর্যন্ত। কিছুক্ষণ আগে আরেকটু খবর পেলাম যে আরেকটি ইউনিট, মোট 11টি ইউনিট কাজ করছে এই ফায়ার নিয়ন্ত্রণ আনার জন্য। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের পরিচালক কুমিল্লার রতন কুমার দেবনাথ জানান, এরা প্রাণপণ চেষ্টা করছে ফায়ার নিয়ন্ত্রণ আনার জন্য। পুলিশ সুপার এবং জেলা প্রশাসক দুজনেই ঘটনাস্থলে পৌঁছে ওরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের
রাখার চেষ্টা করতেছে। এই ফ্যাক্টরিতে 3 শিফটে প্রায় 1600 শ্রমিক কাজ করে। যে সময়তে অগ্নিকাণ্ডটা লাগে সেই সময়টা ছিল তাদের শিফটিং চেঞ্জের, সেই কারণেই লোকগুলিকে এখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর এটা একতলা ভবন হওয়ার কারণে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। আর আগুন ছড়ানোর তেমন একটা সুযোগ নেই। যে ফ্যাক্টরিতে আগুন লাগছে সেটার মধ্যেই আগুন জ্বলতেছে, এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসন, ফায়ার সার্ভিস সকলেই চেষ্টা করছে ফায়ার সার্ভিসের এই আগুনের নিয়ন্ত্রণ আনার জন্য। কুমিল্লা ইপিজেডের আরএন টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী বাহার রায়হান। যাচ্ছি পরের খবরে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। সোমবার সকালে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে নুসরাতের চিকিৎসার সব কাগজপত্র সিঙ্গাপুর পাঠানো হয়েছে। এদিকে ঘটনার দুদিন পর মুখোশধারী 4 জন ও তাদের সহযোগীকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করা হয়েছে। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গিয়ে এমন প্রতিহিংসার শিকার হবেন তা ভাবতেই পারছেন না স্বজনরা। সহপাঠীরা যেখানে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন বুনছেন, সেখানে পরীক্ষা দিতে গিয়েই কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রাফির ভাই জানান, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা রাফির যৌন হয়রানির মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এমন বর্বরচিত ঘটনার মুখোমুখি হতে হলো তাকে। ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে যেসব কিছু আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তখন ও বলতেছে না, এটা সত্য, এটা মামলা হয়েছে, এটা আইনের গতিতে চলবেই, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই। চিকিৎসক জানান, রাফির শরীরের 80% বেশি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ওর বায়োকেমিক্যাল প্যারামিটার্স গুলো, যেগুলো আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন, হার্ট ফাংশন, লাং ফাংশনের জন্য যে এগুলো কালকের তুলনায় আজকে একটু খারাপের দিকে গেছে। 1, 2 নম্বর যেটা হচ্ছে যে ওর শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু শ্বাসনালী পোড়া, শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কিছু তথ্য প্রমাণ আমি পেয়েছি এবং এই তথ্য ধরে আমরা যাচাই বাছাই করছি। ইনশাল্লাহ অচিরেই আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, নেপথ্যে যারা জড়িত, সবাইকেই আইনের আওতায় এনে ফেলতে পারবে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে রাফিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের টেলিফোনে কথা হয়, উনি আমার সাথে কথা বলেন। উনি আমাকে যেটা নির্দেশ দিলেন যে তুমি দেখো কাগজপত্র সব সিঙ্গাপুরে পাঠাও, যদি এই ধরনের কেস এই অবস্থায় ওরা নিতে রাজি হয় আমরা হয়তো চেষ্টা করব। এদিকে এই ঘটনায় সোমবার বিকেলে সোনাগাজী মডেল থানায় 4 মুখোশধারী সহ আরও একজনকে আসামি করে মামলা করেন নুসরাতের ভাই। গত শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা কেন্দ্রের ভেতরেই কয়েকজন মুখোশধারী রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সংকটাপন্ন অবস্থায় নুসরাত রাফিকে বিদেশে পাঠানো কঠিন, তবুও পরিবার যদি চায় এবং চিকিৎসকরা বললে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের শারীরিক অবস্থা দেখার পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এই কন্ডিশনটা ক্রিটিক্যাল, মানে পাঠানোটা একটু ঝুঁকিপূর্ণ। তারপরেও তার পরিবার যদি বলে পাঠাতে, তারা তো, এবং যদি ওই হাসপাতাল বলে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল যদি বলে হ্যাঁ আপনারা পাঠাবার ব্যবস্থা নেন, তাহলে আমরা সেই ব্যবস্থা করব। গত 2 বছরে দফায় দফায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে যৌন হয়রানির শিকার হন ফেনীতে অগ্নিদগ্ধ নুসরাত রাফি। আগুন সন্ত্রাসের শিকার হওয়ার আগে থানায় অভিযোগ দায়েরের সময় পুলিশের কাছে দেয়া জবানবন্দির ভিডিওতে শোনা যায় সেই কথা। অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ করেছেন এলাকাবাসী। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। বাবার বয়সী শিক্ষক কিভাবে শ্লীলতাহানি করেছে তার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রাফি। কেবল 27 মার্চ নয়, গত 2 বছরে বিভিন্ন সময়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে নানাভাবে হয়রানির শিকার হতে হয় তাকে। আগুন হামলার ঘটনার আগে থানায় অভিযোগ দায়েরের সময় পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে উঠে আসে সেসব কথা। মানে আমার চোখে
ফুটছিল চুলগুলা, তো এটা নিউজে আসছে প্রেমের প্রস্তাবে সারা না দেওয়া। এটা একটা মিথ্যার তো, ওটা তো আমার লাইফে কলঙ্কই হয়ে গেছে। থেকে 3বার ডাকছিল ফার্স্ট ইয়ার থাকতে। আমি হারুনকে বিষয়টা জানাইছি, বলছে হুজুর। কারে জানাইছো বিষয়টা? আমি হারুনকে বলছি আমাদের মাদ্রাসাগুলো হুজুর আমাকে প্রিন্সিপাল এগুলো বলতেছে, খারাপ খারাপ কথা বলতেছে, আমি বিষয়ে দেখা করতে বলছি, কথা বলছি, ওনার নাকি আমাকে ভালো লাগে। হারুন বলছেন কি আচ্ছা মা তুই খুদুসব করি থাক। হারুন আমি সবটা বলছি, তারপর আমি ওনাকে নিষেধ করতেন যে আমার জীবনে তো একটা কলঙ্ক হয়ে গেছে, আমি জানিও না। উনিও ওটার সুযোগ নিতে, উনি বলছে আমাকে কেউ বিশ্বাস করবে না, তোর লাইফে তো আগে একটা কলঙ্ক আছে, এখন আমার সাথে থাক। কার মাধ্যমে? ওনার পিয়নটা পিয়নের মাধ্যমে তোমাকে ডাকছে? পিয়নের নাম কি? নূর আলম। উনি আমাকে বলছে এক্সামের সময় প্রশ্ন দিবে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটি প্রথম নয়। এছাড়াও এলাকাবাসীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। গোবিন্দ পূর্বদয় মাদ্রাসাতে সেখানেও তার এই নৈতিক অবক্ষয়ের জন্য তাকে সেখান থেকে ভাগাইছে। যে অপকর্মের যে তথ্য আমি পাইছি, এই মেয়েদের থেকে 3 জন মেয়ে তার অপকর্মের কথা বলছে। একটা মাল্টিপারপাস কোম্পানি খুলে গ্রামের সাধারণ লোক থেকে ইসলামী শরিয়া ভিত্তিকে বলে টাকা পয়সা নিয়ে সুদ আসল তো দূরে থাকা মূল টাকাই দেয়। এদিকে রাফির উপর হামলার ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সহপাঠীরা। নুসরাতের সাথে যে এই কাজটা করেছে সেই জন্য উপযুক্ত শাস্তি পায়। প্রকৃতপক্ষে যারা এটা দোষী যারা করেছে তাদের আইনত বিচার যেটা হয় সেটা আমরা খুশি। গত শনিবার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গেলে তাকে আগুনে ঝলসে দেয় কিছু সহপাঠী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। প্রবাসের সময়ে আরও থাকছে। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে 5 বাংলাদেশি সহ নিহত 12, আহত আরও 33। স্বজনদের আহাজারি, দ্রুত লাশ দেশে আনার দাবি। মন্ত্রিসভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের হার গেল বছরের তুলনায় কিছুটা কমেছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাস্তবায়িত সিদ্ধান্তের হার 66.67%। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক। এতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার নিয়ে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এই তথ্য জানান। এছাড়া আগুনের ঝুঁকি মোকাবিলায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অগ্নি নির্বাপক সরঞ্জামগুলো নবায়ন করা হচ্ছে জানিয়ে সচিব বলেন, আগুনের ঝুঁকি তেমন না থাকলেও ভূমিকম্পের যথেষ্ট ঝুঁকি রয়েছে সচিবালয়ের 1 নম্বর ভবনে। আগামীতে ভবনটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণে সরকারের পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 60-70 বছর আগে তৈরি করা এই ভবনটি, এটা নিয়ে একটু ঝুঁকি আছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এইখানে অফিস করতে আনি না, আমরা ভিন্ন ভ্যালু করেছি। ঝুঁকিপূর্ণ মানে ওরকম না, আর্থকুয়েক যদি হয়। সচিবালয়ে ওই যে ভবনগুলো নির্মাণ হয়ে গেছে সেগুলো তো বড় চেঞ্জ কিছু করা যাবে না। আমরা এই যে মসজিদের পাশে বড় বিল্ডিং হবে 20 তলা, ওটার মধ্যে এই সব বিষয় অ্যাড্রেস করে করা হবে ইনশাআল্লাহ। প্যারোলে মুক্তি নিয়ে বেগম জিয়ার পক্ষ থেকে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি নেতারা তাদের নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন। আপনাদের মূল লক্ষ্য বেগম খালেদার স্বাস্থ্য নয়, আপনাদের মূল লক্ষ্য হচ্ছে এই চিকিৎসার নাম করে, রোগ মুক্তির নাম করে রাজনীতি করা, সেটাই আপনারা করে যাচ্ছেন। যদি বেগম খালেদার পক্ষ থেকে আবেদন করা হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করতে পারেন, যেটা গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন। এর বাইরে আইনি প্রক্রিয়ায় বেগম খালেদাকে মুক্ত করা সম্ভব হবে, আন্দোলন করে বেগম খালেদাকে মুক্ত করা যাবে না। এদিকে খালেদা জিয়ার প্যারোল বিতর্ক নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। সরকার জোর করে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার আয়োজন করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি না চাইলে সরকার জোর করে প্যারোলের আয়োজন করতে পারে না। বিধিমালা প্রণয়নের সঙ্গে সঙ্গে আমরা সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করতে সক্ষম হব। আইন থাকা সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রে সাফল্য দেখিনি,
কারণ আইন মেনে চলার মতো একটি সুস্থ সংস্কৃতি এবং সংশ্লিষ্ট সবার সচেতনতা ছাড়া শুধু আইন প্রণয়ন করে আমরা একটি নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবো না। এদিকে বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি দলগত এবং জোটগতভাবে আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সুচিকিৎসার স্বার্থে অবিলম্বে তার মুক্তি দাবি করছে। এই দাবিতে 20 দল জোটগতভাবে এবং 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত যেসব রাজনৈতিক দলগুলি আছেন তারা তাদের স্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করবে। 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট পাশাপাশি কাজ করবে। এখানে কেউ বিশেষ গুরুত্ব পাওয়ার কোনো বিষয় নাই, কোনো দাঁড়ানোর প্রশ্ন নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভা হয়। জাতির পিতার জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় এবং সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে গত 14 ফেব্রুয়ারি সরকার 2টি কমিটি গঠন করে দেয়। আগামী 17 মার্চ 2020 থেকে 2021 সাল পর্যন্ত বছরব্যাপী উৎসব মুখর পরিবেশে জন্ম শতবার্ষিকী পালন করার লক্ষ্যে সভায় কমিটির সদস্যরা দিক নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। প্রতিবেশী মিয়ানমারের চক্রান্ত নস্যাতের পাশাপাশি নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে সেন্ট মার্টিনে টহল দিতে শুরু করেছে বিজিবি। মোতায়েনের দ্বিতীয় দিনেই সোমবার কার্যক্রম শুরু করে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনী। সেই সঙ্গে 22 বছর পর স্থায়ী বর্ডার আউটপোস্ট বিওপি স্থাপনের কাজ শুরু করেছে। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 17 বর্গ কিলোমিটারের এ দ্বীপে বসবাস করে প্রায় 8,500 মানুষ। আর এখানকার মানুষের প্রধান আয়ের উৎস মাছ ধরা আর পর্যটন। 1997 সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়োজিত ছিল এখানে। পরে তার টেকনাফে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্গত সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে উপস্থাপন করে নিজেদের বলে দাবি করার অপচেষ্টা করে। এরকম বাস্তবতায় এ দ্বীপের সীমান্ত নিরাপত্তা রক্ষায় 22 বছর পর রোববার থেকে ফের পুরোদমে কাজ শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বহির্দেশের কোনো আক্রমণ যাতে এখানে না আসে বা এই দ্বীপকে নিয়ে অন্য কেউ যত কোনো চিন্তা ভাবনা করতে না পারে এটা বন্ধ করা এবং আমাদের নিয়মিত বা রুটিন যেই আমাদের দায়িত্বগুলো আছে সেটা পালন করার জন্যই বর্ডার বাংলাদেশ ওখানে মোতায়েন হয়েছে। সেন্ট মার্টিনকে মিয়ানমারের দাবি করাকে অযৌক্তিক এবং ভারী অস্ত্র সহ বিজিবি মোতায়েনের সরকারের সিদ্ধান্তকে সঠিক বলে মত বিশেষজ্ঞদের। মিয়ানমার কিভাবে মাঝে মধ্যে শুনি এই সেন্ট মার্টিনকে তাদের অংশ বলে, আমার কাছে এটা হাস্যকর ব্যাপার বলে মনে হয়। সরকার ওখানে বিজিবি মোতায়েন করেছেন, ভারী অস্ত্র মোতায়েন করেছেন, এটি আমাদের নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল এবং এটিকে পাশ কাটানোর সুযোগ ছিল না। আর জেলা প্রশাসক জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোহিঙ্গারা এই মানব পাচারের শিকার হচ্ছে কিংবা যে স্মাগলিং এর পরিমাণটা দেখা যায় হয়তো ওই এরিয়া থেকে বেড়ে যাচ্ছে, আর সীমান্ত নিরাপত্তার জন্যই মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন কোস্টগার্ডের পাশাপাশি বিজিবি সদস্যরাও সীমান্তের নিরাপত্তায় দ্বীপটিতে দায়িত্ব পালন করবে। সময় সংবাদ, কক্সবাজার। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কোটি টাকার বরাদ্দ, বিশেষ অভিযান সহ সব পদক্ষেপে হার মানছে মশার দাপটের কাছে। ক্ষতিকর কয়েল সহ অন্যান্য রাসায়নিক ব্যবহার করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকদের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ মহামারী রূপ নিতে পারে। সিটি কর্পোরেশনের দাবি, কর্মী সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে নবগঠিত ওয়ার্ড, বিমানবন্দর, কয়েকটি আবাসিক এলাকায় কাজ করতে পারেন না তারা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনের ওষুধ ছিটানোর আধা ঘন্টা পরের দৃশ্য এটি।
এখানে আগতরা মশার অত্যাচারে অতিষ্ঠ দীর্ঘদিন যাবৎ। বিপুল পরিমাণ জলাশয় ও খোলা জায়গার কারণে পুরো বিমানবন্দরই যেন মশার অভয়ারণ্য। এখানে জন্ম নেওয়া মশা ছড়িয়ে পড়ে উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। আসরের নামাজের পরে থেকে যে মশাটা লাগে সারা রাত্র মৌমাছির মতন ধরে। পৃথিবীর কোথাও এরকম মশা নাই, এই বিমানবন্দরে যে মশা। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 129টি ওয়ার্ডের মধ্যে মশা দমন অভিযান চলে মাত্র 93টিতে। ওয়ার্ড প্রতি 4 থেকে 5 জন কর্মী কাজ করে বলে সব জায়গায় প্রয়োজনীয় পরিমাণ ওষুধ ছিটানো সম্ভব হয় না। ফলে জলাশয় আর ড্রেনগুলোতে মশার উপস্থিতি বাড়ছে ব্যাপক হারে। যে ধোঁয়াটা যে নাকে মুখে যায় ওইটা তো মনে করেন খুবই ক্ষতিকর। ম্যালেরিয়া, চিকুনগুনিয়া শুধু না, বিভিন্ন ভাইরাস মানব দেহের ক্ষতি সাধন করছে। চিকুনগুনিয়া দেখা দেয় তাহলে এটা মহামারী আকারে ধারণ করতে পারে এবং বর্ষায় এটা সমূহ হওয়ার সম্ভাবনা আছে। নতুন ওয়ার্ডগুলোর পরিস্থিতি আরো ভয়াবহ। মশাবাহিত রোগাক্রান্তের সংখ্যা বাড়ছে এসব এলাকায়। আসছে বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। 24 ঘন্টায় মনে করেন মুসর টানা রাখান লাগে, শরীরের মধ্যে জড়ায় পরে গোটা হয়। মশার অত্যাচারে তো থাকা যাইতেছে না, মশাই নাগরিক এলাকার তখন আম করে খেদে ওনারাই থাকবে। মশা দমনের জন্য দক্ষিণে 26 কোটি টাকা এবং উত্তরে 21 কোটি টাকা বরাদ্দ রয়েছে। নিজস্ব লোকবল, মশক নিবারণী দপ্তরের কর্মী এবং বাইরে থেকেও দৈনিক চুক্তিতে লোক নেওয়া হবে পরিস্থিতি মোকাবেলায়। ইজি অ্যাপ্রোচ আছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা পরিষ্কার করি। 1 মাস 2 মাস পরে কচুরি পানা দিয়ে বা ময়লা আবর্জনা দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি ড্রেনগুলোও কিন্তু এরকম আমরা কিন্তু সচল কিন্তু এইভাবে রাখতে পারছি না। কর্মীর সংখ্যা আছে, স্বল্পতা আছে, আমরা কিন্তু এইগুলো দিয়ে কাজ করি। কিন্তু যখন আমরা বিশেষ কর্মসূচি যখন পালন করি তখন কিন্তু আমরা অতিরিক্ত করে 5 জন করে লোক কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে নিয়ে নেই। পাড়া মহল্লার ড্রেন, নির্মাণাধীন বাড়ি, আবদ্ধ জলাশয় সহ মশা জন্মানোর স্থানগুলো পরিচ্ছন্ন রাখতে বাসিন্দাদের সহায়তা চান নগর কর্তৃপক্ষ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। অল্পের জন্য রক্ষা পেলেন বনানীতে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়া উবার চালক আসাদুল। সোমবার বিকেলে শিলাবৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে সেই গাছের নিচে আশ্রয় নেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, আগেই হেলে পড়া গাছটি অপসারণে বারবার অভিযোগ করেও লাভ হয়নি। প্রশাসনের অবহেলার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে আরও ঘটবে এমন আশঙ্কা তাদের। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। অফিসে যাই, সিটি কর্মস অফিসে, ওনারা বললো যে না, এটা দায়িত্ব আমার না, এটা বন বিভাগের দায়িত্ব। তো বন বিভাগে আসলাম, আয়না বলতেছে না, এটা আমার দায়িত্ব না, এটা সিটি কর্মস দায়িত্ব। এই ক্ষোভ সিটি কর্পোরেশন এবং সরকারি বন বিভাগের উপর। গত 31শে মার্চ ঝড়ে বনানীর 23 নং রোডের এই গাছটি হেলে পড়ে। এলাকাবাসী তৎক্ষণাৎ বিষয়টি সিটি কর্পোরেশনকে জানালেও পাননি কোনো সুরাহা। সোমবার বিকেলে ঝড়ে উপড়ে যায় ঝুঁকিপূর্ণ গাছটি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাছের নিচে আশ্রয় নেয়া গাড়ি চালক আসাদুল। রানিংয়ে ছিল গাড়ি, এখানে 10-15 সেকেন্ড দাঁড়াইছি, হাইস্ট এর ভিতরেই গাছটা পড়ছে। সিটি কর্পোরেশনে বললাম, ফায়ার সার্ভিসকে বললাম, তারা আমাদের ধমকাচ্ছে যে তোমরা কাজ করো, কিন্তু তারা এই গাড়িটাকে বাঁচানোর জন্য কোনো উদ্যোগ তারা নেয় না। একই সড়কে এমন অসংখ্য ঝুঁকিপূর্ণ গাছ আছে বলে জানান এলাকাবাসী। তবে দুর্ঘটনা প্রতিরোধে কোনো ব্যবস্থা না নেয় বিক্ষুব্ধ তারা। 23 নম্বর রোডে একটা বট গাছ আছে এরকম ঝুঁকিপূর্ণ, তারপরে 27 নম্বর রোডে মাঠের কোনো অর্ধেক জ্বর কাটতে হচ্ছে, যে কোনো মুহূর্তে পড়তে পারে। সিটি কর্পোরেশন ইমিডিয়েটলি এই গাছগুলা কেটে ফেলানো, নইলে এগুলো যে কোনো একটা ব্যবস্থা না নিলে বিরাট ধরনের দুর্ঘটনার সামনে অবস্থান করতেছে আমাদের। সিটি কর্পোরেশন বলছে যত দ্রুত সম্ভব রাস্তা থেকে গাছটি সরিয়ে চলাচলের উপযুক্ত করছেন তারা। গাছ অপসারণ করার পরে আমরা তার টানতে পারবো, যেহেতু দেখতেছেন যে পোলগুলো হেলে গেছে, গাছগুলো তারের উপরে পড়ছে, তার ছিঁড়ে গেছে, তারগুলো জয়েন্ট দিয়ে চালু করতে পারবো। বিপদের বন্ধু গাছ যখন হয়ে দাঁড়ায় বিপদের মূল কারণ, তখন বলা চলে বিধি বাম। এলাকাবাসী বলছেন, এমন অসংখ্য ঝুঁকিপূর্ণ গাছ যদি এখনই ঝুঁকিমুক্ত করা না যায় তাহলে ঘটতে পারে আরও বড় দুর্ঘটনা। বনানীর 23 নম্বর রোড থেকে মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দখলমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে মুন্সিগঞ্জে ধলেশ্বরীর তীরে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সোমবার দুপুরে মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় অভিযান। এ সময় কাঠপট্টি থেকে মীর কাদিম নদীবন্দর পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ছোট বড় নানা স্থাপনা। নদীর সে জায়গা নদীকে ফিরিয়ে দিতে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর মীর কাদিম অংশে প্রথমবারের মতো শুরু হয়েছে অভিযান।
সোমবার দুপুরে বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাঠপট্টি থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হয় ধলেশ্বরীর তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে তোলা কাঠের দোকান, চালকল সহ শতাধিক স্থাপনা। নিলামে তুলে 6,20,000 টাকায় বিক্রি করা হয় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর কাঠ। এইখানে আজকে আমরা যে স্থাপনাগুলি দেখেছি সেখানে বেশ কিছু যে বয়লার বা বলা যায় যে স্থানীয়ভাবে সেগুলিকে রাইস মিল বা চাতাল বলে, এই ধরনের স্থাপনা এখানে বেশি। নদী রক্ষার এই অভিযানকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। দুঃখ তো হবেই, যেহেতু আমার নিজের স্থাপনা আছে, তারপরও সবকিছু মিলিয়ে সাধুবাদই জানাই। বহুত বছর বুক করে রাখাইছে, অনেক বছর বুক করে রাখাইছে। আমরা এখন চাই, আমরা এটা খুব খুশি, আনন্দিত। অন্যরা যেন নেক্সট আবার দখল না করতে পারে, সেটা যেন আইন শৃঙ্খলা বাহিনী সেরকম প্রস্তুতি নেয়। বিআইডব্লিউটিএ বলছে উদ্ধার হওয়া জায়গা যেন আবারও কেউ দখলে না নিতে পারে, সেজন্য ওয়াকওয়ে নির্মাণ, বনায়ন সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। আমাদের 30টি নদীবন্দর ঘিরেই সরকারের একটি মহাপরিকল্পনা রয়েছে। হোগলার চর হতে আপনার বেতকা পর্যন্ত যে পুরো পোর্ট লিমিট আছে, এই পোর্ট লিমিট ঘিরে ওয়াকওয়ে হবে, বনায়ন হবে, রাস্তা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে মঙ্গলবারও ধলেশ্বরী নদীর তীরে অভিযান চালাবে বিআইডব্লিউটিএ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগের আন্দোলনকারী অংশ। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। এদিকে গতকালের সংঘর্ষের জেরে আজ দিনভর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয় শাটল ট্রেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। অবরোধ কর্মসূচির কারণে উদ্ভূত সংকট সমাধানে সোমবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ছাত্রলীগের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আন্দোলনকারীদের দাবি পূরণে আশ্বাস দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ছাত্রলীগ। বিভিন্ন সময় হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, ওই মামলার বিষয়গুলো স্যার দেখবেন। আমরা আমাদের দাবিগুলো আমরা আমাদের আন্দোলনগুলো প্রত্যাহার করে নিচ্ছি এবং স্যারের কাছে আমরা আমাদের অনুরোধ থাকবে অদূর ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনী দ্বারা ছাত্রলীগের উপর যাতে নির্যাতন না হয়, এই বিষয়টা স্যার আমাদের অবগত করেছেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই সময় বিক্ষোভ করেন তারা। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। এদিকে রোববারের সংঘর্ষের জেরে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনগুলো পুলিশের কড়া পাহারায় রাখা হয় চট্টগ্রাম স্টেশনে। ডক্টর সাহেবের নির্দেশেই আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। যখন ওইখান থেকে ভার্সিটি থেকে আমরা সেই ক্লিয়ারেন্স পাবো তখনই গাড়ি চলাচল শুরু হবে। এক সপ্তাহ আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটাজারি থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রলীগের একাংশ। কর্মসূচির প্রথম দিনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। বৈশাখী কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বুটিক্স হাউসগুলো। বাংলা বর্ষবরণ সামনে রেখে রঙিন পোশাক কিনতে বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। তাদের চাহিদা পূরণে এবারও পোশাকে নতুনত্ব নিয়ে আসা হয়েছে বলে জানান বিক্রেতারা। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। শ্বশুর একটু বয়স্ক লোক, তো ওনার জন্য বেসিক্যালি উনি যশোর থাকে, তো আমাকে বলছে যে পাঞ্জাবি করার জন্য। তা আমি নর্মালি ওই একটু বৈশাখের মাথায় রেখেই কিনতেছি। আমি জানি আমি শ্বশুরকে একটু সারপ্রাইজ দিতে চাই। আর কদিন পরেই বাংলার সার্বজনীন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটি কেন্দ্র করে এভাবেই কেউ নিজের কিংবা পরিবার পরিজনদের জন্য ছুটছেন পছন্দসই মার্কেটগুলোতে। কিনছেন নানা রঙের মিশ্রণে তৈরি রঙিন সব পোশাক। দেশীয় নকশায় আঁকা বা হাতে কাজ করা পোশাকের প্রতি আকর্ষণ ক্রেতাদের। পোশাকের সঙ্গে মিলিয়ে কেউ নিচ্ছেন গহনাও। বৈশাখটা মূলত বাঙালির একটা প্রধান উৎসবে পরিণত হয়েছে। বৈশাখের যে নতুন পোশাকগুলো এসছে এগুলো আমরা কিনছি। মেয়েরা সবসময় নতুনত্ব চায়। এবার আমার ফুলের প্রতি, ফুল টুল প্রিন্টের প্রতি আমার খুব ছিল আকর্ষণ। দেশীয় পণ্যগুলো ভালো লাগে, যেমন ব্লকটা পছন্দ। লাল সাদার যে ট্রেন্ডটা ছিল এটা তো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তো হচ্ছে বৈশাখ মানে অনেক কালার, অনেক রং। আমার বেশি পছন্দ পায়েলটা আর ইয়াররিংস। বৈশাখে ছেলেদের লাল সাদা বা এককালের পাঞ্জাবি পছন্দের হলেও নারীদের চোখে রয়েছে ভিন্নতা। ক্রেতাদের এমন বৈচিত্র্য চিন্তা করেই এবার পোশাকে দেশীয় আমেজ ও ডিজাইনে ভিন্নতা আনা হয়েছে বলে জানান বিক্রেতারা। বৈশাখকে ডিপেন্ড করে আমাদের নতুন নতুন কালেকশন আসা শুরু করছে। 3টা থিম নিয়ে কাজ করছি, নকশি কাঁথা, তারপর চাকমা সম্প্রদায়ের একটা কায়েম চৌধুরীর আলপনা নিয়ে কাজ করা হয়েছিল বৈশাখে। বৈশাখ উপলক্ষে বিক্রি মাশাআল্লাহ ভালোই। এবার কাস্টমারদের চাহিদা শাড়ির দিকে বেশি আছে, ওই অনুযায়ী আমরা শাড়ি করেছি।
উৎসবে মাতুক প্রতিটি মন, প্রাণোচ্ছল হোক প্রতিটি ক্ষণ, আর রঙিন আয়োজনের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাক উন্নয়নের দিগন্তে, এমন প্রত্যাশাই উৎসব প্রেমীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিন্নি খই, চিনির তৈরি হাতি, ঘোড়া, মটক, বাতাসা সহ নানা ধরনের সাজ। বৈশাখী মেলার অন্যতম অনুষঙ্গ তৈরিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যস্ততা বেড়েছে কারিগরদের। বসে নেই শিশুদের টমটম গাড়ি, বেহালা, ঠেলা গাড়ি আর ঢোল তৈরির কারিগররাও। শত বছরের গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে সহজ শর্তে সরকারি ঋণ সুবিধা দেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কদিন পরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। গ্রামগঞ্জে বসবে বৈশাখী মেলা। সেই উৎসব রাঙাতে প্রস্তুত হচ্ছে কারিগর পলাশের বেহালা, প্রদীপের ঢোল ও আসাদের টমটম গাড়ি। বৈশাখ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মানিকগঞ্জের খেলনা তৈরি কারিগরদের। দিনরাত পরিশ্রম করে শিশুদের তৈরি নানা খেলনা বানাচ্ছেন তারা। এখন খুব ব্যস্ত, মালের খুব চাহিদা, সকাল থেকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। বসে নেই ভাট্রা গ্রামের সাজ কারিগররাও। বংশ পরম্পরায় শত বছরের ঐতিহ্য ধরে রেখে মিষ্টান্ন দিয়ে বাতাসা, হাতি, ঘোড়া, পাখি, মাছ সহ নানা ধরনের সাজ তৈরি করছেন তারা। আমরা মূলত চিনি দিয়ে তৈরি আপনার কদমা, তারপর সাজের তৈরি আপনার হাতি, ঘোড়া, মাছ, এগুলা বানিয়ে থাকি। সাজের চাহিদা থাকায় বিক্রি ভালো হচ্ছে জানিয়ে বেশি লাভের আশা ব্যবসায়ীদের। মাল এখান থেকে নিয়ে ঢাকা পাঠাচ্ছি, রাজশাহী পাঠাচ্ছি, মালের খুব চাহিদা এখন। মানিকগঞ্জের সাজের কদর রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে কারিগরদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি স্থানীয় এই জনপ্রতিনিধির। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা দেওয়ার জন্য সরকার সহজ শর্তে ঋণ দিয়ে এই শিল্পটাকে ধরে রাখবে। সমাজসেবা অফিসের তথ্য মতে মিষ্টির তৈরি সাজ ও শিশুদের নানা খেলনা তৈরিতে জেলায় শতাধিক পরিবারের প্রায় 500 কারিগর রয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশের গ্রামের বাড়িতে এখন স্বজনদের আহাজারি আর কান্না। জানিয়েছেন প্রিয়জনের লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি। হতাহতরা সবাই স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। এদিকে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাই কমিশন কাজ করছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার। আর্থিক সচ্ছলতা ফেরাতে মাত্র 7 মাস আগে দাঁড়দেনা করে বড় ছেলে আলামিনকে মালয়েশিয়া পাঠায় তার পরিবার। রোববার রাতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আলামিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর পাশাপাশি ক্ষতিপূরণের দাবি তার পরিবারের। তারে ঋণ টিন করিয়া এবং জায়গা জমি বিক্রি করিয়া বিদেশ পাঠাইছে। দুর্ঘটনায় নিহত নোয়াখালীর চাটকিলের বাসিন্দা গোলাম মোস্তফার বাড়িতেও নেমে এসেছে সুখের ছায়া। বহু টাকা খরচ করে বিদেশ গেছে, এখন ছেলেটার লাশটা যেন দ্রুত তার বাপ মার কাছে পাঠানো হয়। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা সম্ভব হলে আগামী 2-1 বছরের মধ্যেই ঢাকাকে অপরাধমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার গুলশানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি কার্যক্রমের 3য় পর্যায়ে ও স্মার্ট পার্কিং ব্যবস্থার উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে টেকসই নিরাপত্তা ব্যবস্থা জরুরি। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী মে মাস থেকে চালু করা হবে নগর অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে নগরের যে কোনো সমস্যার কথা কর্পোরেশনকে জানাতে পারবেন নাগরিকরা। সেই সঙ্গে অটোমেশন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে মেয়র বলেন, কয়েক মাস পরই অনলাইনে সিটি কর্পোরেশনের কর পরিশোধ করা সম্ভব হবে। আমরা মে মাসের শেষের দিকে নগর অ্যাপটা চালু করবো ইনশাল্লাহ। এটি চালু করলে যেখানে যেই ধরনের সমস্যা, ফুটপাতের সমস্যা, রাস্তায় সমস্যা, আপনারা জাস্ট ডাউনলোড করে এটাকে অ্যাপে দিয়ে দিবেন। আমরা কিন্তু সবাই দেখতে পারবো সমস্যাগুলো কি হচ্ছে। আরেকটি করতে যাচ্ছি আমরা অটোমেশন। আপনাদের ট্যাক্সেশন থেকে শুরু করে যা কিছু আছে আমি বলে দিচ্ছি, সিটি কর্পোরেশনের কোনো স্টাফ কারোর কাছে যাবে না ট্যাক্স দিতে, ট্যাক্স হবে অনলাইনের মাধ্যমে। আমরা পুরো ঢাকা শহরকেই এই ধরনের ঝুঁকিমুক্ত এবং নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করব। কোনো ব্যক্তিকে কিংবা কোনো গাড়িকে যদি আমরা চিহ্নিত করি এই গাড়িটা কোথায় আছে, তাৎক্ষণিকভাবে চলে আসবে আমাদের ক্যামেরার মধ্যে। সেই সিস্টেমে আমরা যাচ্ছি। অন্যান্য সারা বিশ্বের উন্নত সিটিগুলিতে যেরকম সেফ সিটি করেছে,
আমরা ঢাকাকে সেই সেফ সিটি ডিক্লেয়ার করতে আমরা আমাদের কনসালটেন্টরা কাজ করছেন। সুন্দরবনের মাঝ দিয়ে বয়ে চলা নদী, সেই নদীতেই জাহাজে ভেসে চলা। যাত্রীরা বলছেন দীর্ঘ 7 দশক পর ঢাকা কলকাতা ঢাকা নৌপথে টেকসই করতে সেবার মান বাড়ানোর পাশাপাশি যুক্ত করতে হবে বেসরকারি ট্যুর অপারেটরদের। নদীপথে কলকাতা ঘুরে এসে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। নদীর অথই জলরাশি আর বিস্তীর্ণ নীল আকাশ, দূরে আবার সারি সারি সবুজের সমারোহ, যেন নদী আর আকাশের মিতালিতে সবুজাভ আপার প্রাকৃতিক সৌন্দর্যের যৌবন ভেঙে পড়ছে। এ সৌন্দর্য দেখতে দেখতে জলে ভেসে এগিয়ে চলে দেশের ইতিহাসে প্রথম চালু হওয়া ঢাকা কলকাতা নৌরুটের যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। মেঘনা কীর্তনখোলা ও পশুর নদী পেরিয়ে ছাড়ার প্রায় 30 ঘন্টা পর ভাসতে ভাসতে জাহাজ যখন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে, তখন প্রকৃতির রূপে মাতাল জাহাজের সব যাত্রী ও পর্যটক। যে এই যে নিঃশ্বাসটা নিচ্ছি, মানে এত নির্মল, এত পিওর। শহরে তো নিঃশ্বাস নিলে মনে হয় কাশি চলে আসে। আমার জন্য এটা সবচেয়ে বেশি লম্বা সময় পানির উপরে ছিল, এটা একটা অন্যরকম ফিলিংস। এক রাত সুন্দরবনের সাতক্ষীরার আংটিহারায় অবস্থান শেষে পরের দিন ভোরে ফের যাত্রা। এটি হলো রায়মঙ্গল নদী, যার অর্ধেক বাংলাদেশে, বাকি অর্ধেক ভারতে। অর্থাৎ আমরা এখন আছি বাংলাদেশ ও ভারতের নোম্যান্স ল্যান্ডে, যেখানে ঢাকা থেকে ছেড়ে আসার পর আমাদের সময় লেগেছে প্রায় 37 ঘন্টা। প্রকৃতির রূপে যাত্রীরা উচ্ছ্বসিত হলেও বিআইডব্লিউটিসির সেবার মান নিয়ে তৃপ্ত দেখা যায়নি তাদের। খাওয়া দাওয়া এসব কিভাবে কি করবে, এগুলো আরেকটু ইমপ্রুভের দরকার আছে। মানুষ পয়সা দিয়ে আসবে এখানে উপস্থিত থাকার জন্য তো না। সেবার মানটা বৃদ্ধি করতে হলে প্রাইভেট সেক্টরকে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনাল সহযোগিতা লাগবে। আরও যদি কিছু অ্যাডিশন থাকতো, অ্যাজ ইন লাইক এন্টারটেইনমেন্ট, কমন রুম ফ্যাসিলিটিস, তাহলে আরও মজা হতো। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হেমনগরের রায়মঙ্গল নদীতে কাস্টমসের কিছু আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ভারতের সুন্দরবন অংশ। সে সময় কর্তৃপক্ষ জানান, পরীক্ষামূলক যাত্রা শেষে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হবে। সামান্য একটু ক্যাটারিংয়ের সমস্যা প্রথম দফা তো একটু আছে, তো আমরা ইনশাল্লাহ ফিরতি টার্মে এটাকে ওভারকাম করতে পারবো। রাশি রাশি জলের উপর ভেসে সুন্দরবনের দুপাশের সারি সারি গাছ দেখা, সঙ্গে নির্মল বাতাস আর মাথার উপরে এই সূর্যাস্ত, এক অভূতপূর্ব দৃশ্য যা কেবল নৌপথেই সম্ভব। তবে সংশ্লিষ্টরা বলছেন যে পথকে ঘিরে এই অসাধারণ দৃশ্যের অবতারণা, সেই ঢাকা কলকাতা নৌরুটটি যদি আন্তর্জাতিক মানের করা না যায়, তাহলে মুখ থুবড়ে পড়তে পারে এই উদ্যোগ। 12টি নদী পার হয়ে 65 ঘন্টার যাত্রার ইতি ঘটে হুগলি নদীর কলকাতা বন্দরে, যার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যায় দুই দেশের বন্ধন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কলকাতা, পশ্চিমবঙ্গ। ক্রিকেটের খবর, বিশ্বকাপের আগে টাইগার স্কোয়াডে ইনজুরির মিছিল। ছোট বড় ইনজুরিতে ভুগছেন দলের অপরিহার্য সদস্য মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ অন্তত 5 ক্রিকেটার। তবে বিশ্বকাপের আগেই সবাই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। ইনজুরির অবস্থা বিবেচনা করেই সবার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি। এদিকে অনেকটাই ফিট হয়ে লম্বা রান আপ নিয়ে দৌড় শুরু করেছেন পেসার তাসকিন আহমেদ। আশঙ্কাজনক দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। ইনজুরিতে ভুগছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। দিনে দিনে সুস্থ হয়ে উঠছেন তাসকিন আহমেদ। কিছুটা শঙ্কায় ছিলেন মেহেদি মিরাজও। ক্রিকেটারদের ইনজুরির সবশেষ অবস্থা জানালেন বিসিবির চিকিৎসক। মাহমুদুল্লাহ রিয়াদ ও তার শোল্ডার ইনজুরিতে ভুগছে। গত কয়েকদিন ধরে ও রিহ্যাব এক্সারসাইজ শুরু করেছে এবং কিছুটা ব্যাটিং প্র্যাকটিসও করছে। তো আপাতত আমরা এই সপ্তাহটা রিয়াদকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে রেখেছি। রুবেলের ইনজুরি আছে, ওর সাইডে স্ট্রেন আছে, নন বোলিং সাইডে। তো সেটার জন্য আমরা এমআরআই করেছি। এমআরআইতে খুব গ্রেড 1 অথবা খুব অল্প মাত্রার সাইডে স্ট্রেনের অস্তিত্ব ধরা পড়েছে। মুশফিকের রিব ট্রমার এখনও কিছুটা কনসার্ন রয়ে গেছে। তো আমরা 2-1 দিনের মধ্যে ওকে আরেকটা স্ক্যান করব ওর সর্বশেষ রিব ট্রমার অবস্থা দেখার জন্যে।
তবে সুখবরও দিলেন ডক্টর দেবাশিস। বিশ্বকাপের আগেই সবাই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী তিনি। নিজেকে নিয়ে আশাবাদী তাসকিন আহমেদও। যেই গতিতে ওদের রিহ্যাব প্রোগ্রাম চলছে এবং যে গতিতে ওদের উন্নতি হচ্ছে সেটা যদি ওরা কন্টিনিউ করতে পারে, আমরা আশা করছি আগামীতে যে ক্যাম্প শুরু হবে 22-23 তারিখ থেকে, সেই ক্যাম্পে ওরা পুরোপুরি ইনজুরি মুক্তভাবেই অংশগ্রহণ করতে পারবে। ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে মাশাআল্লাহ। আজকে ফুল রানারে বোলিং করেছি, তো আল্লাহর রহমতে সমস্যা হয়নি। ওভারঅল ওইটা নিয়ে আর কি মানে ভালো লাগতেছে যে ফুল রানারে এতদিন পরে বোলিং করলাম। তো এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ লিগে খেলার প্ল্যানিং আছে সামনে। বিশ্বকাপ আর তার আগে আয়ারল্যান্ড সিরিজ, সব মিলিয়ে লম্বা সফর। তবে ম্যাচের মাঝে বিরতি থাকায় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা করতে হবে না বলেই মনে করেন ডক্টর দেবাশিস। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার কুমিল্লা ইপিজেডে সুতার কারখানায় ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সিঙ্গাপুর থেকে লাশ হয়ে দেশে ফিরলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর আগুনে আটকে পড়াদের কাণ্ডারি স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ফেনীতে আগুন সন্ত্রাসের শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি লাইফ সাপোর্টে। চলছে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া। পুলিশের কাছে আগেই করেন বারবার হয়রানির অভিযোগ। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। এবং মশায় অতিষ্ঠ রাজধানীবাসী। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোকবল সংকট সহ নানা সমস্যার দোহাই সিটি কর্পোরেশনের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।